শুধু দর্শক, আমরা চলে এসেছি আমাদের সেন্টিমেন্টালিস্টের শেষ দিককার নির্বাচনের স্পেশাল এপিসোড। আমাদের সঙ্গে আমাদের গেস্ট হিসেবে রয়েছেন আমাদের এই টোটাল কার্যক্রমের যিনি কি বলবো নেপথ্য নায়ক জুয়েল ভাই। তো জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা এই স্টোরি টেলিং শুনছি যে কিভাবে এটা শুরু হয়েছে। আমাদের প্রথম এপিসোডে আমরা সেই বিষয়ে আলোচনা করলাম যে থট প্রসেসটা কি থেকে শুরু হয়েছে। এই পর্বে আমরা গল্প শুনতে চাই যে এই যে আমরা এই 3টা প্ল্যাটফর্ম লঞ্চ করলাম এবং তারপরে অনেক একটা নাম্বারের পপুলেশন এর মধ্যে এঙ্গেজ হলো, রাইট? তো সেটা তো গেল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল লেভেলের। কিন্তু আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই যে যে পলিটিক্যাল ন্যারেটিভসে পার্টিকুলারলি আপনি গত পর্বের আলোচনায় বলছিলেন যে ডাকসু ইলেকশন ওয়াজ দ্য ফার্স্ট থিং, যেটা অ্যাসিড টেস্টের মতো আপনারা একটা নীরবে অ্যানালিক্স করেছেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া যাচ্ছে অ্যাবাউট দ্যাট ইলেকশন, এবং ইলেকশনের পরবর্তীতে রেজাল্ট আর ওইটার ম্যাচ, যেটা নিয়ে একটু রেফারেন্স বলছিলেন। তো আমরা একটু জানতে চাই বা দর্শকের কাছে আমরা একটু এটা ক্লিয়ার করতে চাই যে আসলে ওই ইলেকশনে হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, কি দেখছিলেন, আর তারপরে ওই এক্সপিরিয়েন্সের পরে আমরা আস্তে আস্তে শুনবো এর পরের কেস স্টাডিজগুলো। ঠিক আছে। তো ডাকসু ইলেকশন আমাদের জন্য আসলে একটা মানে বড় লার্নিং ছিল। মানে লার্নিং মানে হচ্ছে গিয়ে আমরা তো রেগুলার ট্র্যাক করছিলাম ডেটা কি, এবং আমাদের সাথে মানে ইউএনবির একটা পার্টনারশিপও ছিল, তো আমরা রিপোর্টও রিলিজ করছিলাম, ওরা সেটা চাপাচ্ছিল। তো এখন আমরা যখন ইলেকশনের আগে যখন ক্যাম্পেইন বন্ধ হয়ে যায় তার আগ পর্যন্ত সিনারিও একরকম ছিল। তারপরে লাস্ট ইলেকশনের আগের দিন আমরা রিপোর্ট টানার পরে দেখা গেল যে আসলে সবকিছু একদমই অন্যরকম হয়ে গেছে। মানে যারা মানে 3 দিন আগ পর্যন্ত আগায় ছিল তারা হঠাৎ করে চেঞ্জ হয়ে একদম পিছনে, মানে ওয়ামা বা এই ক্যান্ডিডেট মেঘমাল্লার, হ্যাঁ, মানে এরা সবাই হঠাৎ করে একদমই আসলে নাই হয়ে গেল আর কি টোটাল সিন থেকে। মেঘমাল্লার যেমন প্রথমে ছিলেন না, কিন্তু উনি পরের দিকে আসলে বা আবিদ, হি ওয়াজ ডুইং ভেরি গুড এবং সবকিছু, কিন্তু পার্টিকুলারলি উমামা মানে ওয়াজ এ ভেরি স্ট্রং ফাইটার। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে সাবিনা বলে আরেকটা মেয়ে ছিল, মানে আই থিংক সাবিনাই নামটা, ঠিক আছে। তো ও আসলে বেশ ভালো করছিল। তো কিন্তু দেখা গেল যে শেষ 2 দিনে পুরো গল্পটা চেঞ্জ হয়ে গেল, এবং তখন আমরা দেখলাম যে একই কথা বারবার পুরা সোশ্যাল মিডিয়ায় চলছে। এটাকে আমরা টেকনিক্যাল টার্মসে বলি অটো টার্ফিং। মানে বেসিক্যালি অনেকগুলো অ্যাকাউন্ট থেকে একই কথা বারবার পোস্ট করা হয়, যেটা বাংলাদেশে একটা অন্য নাম আছে, বট বাহিনী। মানে বট বাহিনী দিয়ে হচ্ছে গিয়ে একই পোস্ট বারবার, বা যে কোনো জায়গায় একসাথে সবাই মিলে আপনারা আসলে ঝাঁপায় পড়ে একটা কথাই বলতে থাকা। তো এটা দেখে আমরা তখন প্রথম মনে হচ্ছে আর্টিফিশিয়ালি আর্টিকুলেটেড একটা জিনিস, তো এটাকে আমরা আসলে একটু ফিল্টার আউট করি। ফিল্টার আউট করতে মানে উই হ্যাভ অ্যালগোরিদম টু ডিটেক্ট, আইডেন্টিফাই অ্যান্ড অল, এবং এটাকে ফিল্টার আউট করলে রেজাল্টটা কেমন থাকে এবং এটা সহ আসলে মানে কেমন থাকে। তো আমাদের ধারণা ছিল যে ইটস অ্যান আর্টিফিশিয়ালি এনগেজ জিনিস, একই জিনিস বারবার বলছে, এটা মানুষ তো বুঝার কথা, কিন্তু মানে সেটা আসলে খুব একটা ইম্প্যাক্ট হবে না। এবং ঢাকা ইউনিভার্সিটি মানে সবাই খুবই মানে এডুকেটেড কমিউনিটি, তো তাদেরও তো এই জিনিসগুলো খেয়াল করার কথা বা কিছু। কিন্তু খুব ইন্টারেস্টিংলি দেখা গেল যে এই অ্যাগ্রিগেটেড অটো টার্ফিং এর রেজাল্টটা সহজেই ইন্ডিকেশনটা আসলে আসছে, ওইটাই মোটামুটি ভোটের আসলে রেজাল্ট হলো। তো তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষকে আপনি যখন একই কথা বারবার বলবেন, মানে আপনি যদি বলতে থাকেন এটা হবে এটা হবে এটা হবে, তাহলে আসলে এটা হয়ে যাবে। মানে এই ব্যাপারটা আমাদের প্রথম হচ্ছে কি আসলে লার্নিং। সো অন্য অনেক জায়গায় হয়তো বা অটো টার্ফিং, এই ধরনের আর্টিফিশিয়াল জিনিস বা ফ্যাক্ট চেক করে মানে ফেক জিনিস আলাদা করে দেয়া, এই জিনিসগুলা হয়তো বা প্রয়োজন ফ্রম অ্যান অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, কিন্তু এটা আসলে মানুষকে ইনফ্লুয়েন্স করে। তার মানে আমি আপনার কথা থেকে যদি বুঝতে পারি, এটা একটা বিশাল বড় লার্নিং আমি বলবো পুরো বাংলাদেশের জন্যই। যে আমরা যেমন একসময় প্রবাদ বলতাম যে মিথ্যা 3 বার বললে কি সত্য হয়ে যায়, বা মিথ্যা জোরে বললে কি সত্য হয়ে যায়, কিন্তু বেসড অন দিস তার মানে হচ্ছে যে রিপিটেডলি যদি আমি মিথ্যা বলতে পারি, তাহলে কোনো একটা সার্টেন স্টেজে গিয়ে একটা সার্টেন বিলিভে মিথ্যা স্টেটমেন্ট বা ভুল স্টেটমেন্ট বা রং স্টেটমেন্ট ক্যান বি পারসিভড অ্যাজ এ রাইট স্টেটমেন্ট, অথবা সত্যের মতোই শোনাবে বা মানুষ এটাকে সত্য বললে বিশ্বাস করবে।
হতে পারে সেটা। হ্যাঁ, মানে আমি আসলে রাইট রং সত্য মিথ্যায় যেতে চাচ্ছি না, বরঞ্চ এইভাবে বলতে চাচ্ছি রিপিটেডলি একই কথা বলা, লাউডার ভাবে বললে এটা মানুষ বিশ্বাস করা শুরু করে। এইটা একটা। আরেকটা এখান থেকে টেক ওয়ে হচ্ছে, যেটা আমার পার্সোনাল টেক ওয়ে, আই ডু বিলিভ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বাস্তবের রিফ্লেকশন নিয়ে রান যেমন করে, অন্যদিকে এটা একটা এভিডেন্স দিচ্ছে এখন যে সোশ্যাল মিডিয়ার রং যা হবে, সেই রং যদি দীর্ঘস্থায়ী টেকসই করে ধরে রাখা যায় বড় করে, তাহলে সেই রং আসলে রিয়েল লাইফের রং হয়ে উঠতে পারে, বা রিয়েল লাইফের রং ডিসাইড করতে হেল্প করতে পারে। রং বলতে কালার, আই মিন টু সে, যে ন্যারেটিভস কালার, যেটা যে হ্যাঁ সবাই মিলে বললো এটা এটা এটা, এবং এটা অনেকক্ষণ ধরে বলছে, অনেকে মিলে বলছে, সো তাহলে দেখা গেল যে রিয়েলিটিতে গিয়ে ওই কালারের রিফ্লেকশন, যেটা ডাকসু ইলেকশন আপনাকে দিচ্ছে। হ্যাঁ, মানে এটা কথাটা আপনি যেটা বললেন এটা আসলে আরেকটু বড় ব্যাপ্তি, মানে এটা শুধু আমি মানে ডাকসু ইলেকশনে একই কথা বারবার বলার ভিতরে আসলে রাখতে চাই না, রাদার এইটার আমি একদম আইডিয়াল একটা এক্সাম্পল বলতে চাই। তাসনিম জারার হচ্ছে গিয়ে, মানে আপনি যেই কথাটা আসলে বললেন যে মানে সোশ্যাল মিডিয়া থেকে রিয়েল লাইফে আসলে যাওয়া, ইফ ইউ লুক অ্যাট হার, মানে শি ইজ আ ক্যারেক্টার বিল্ট ইন সোশ্যাল মিডিয়া ফার্স্ট। মানে এই ক্যারেক্টারটা কিন্তু আসলে মানে বাইরে থাকা একজন মানুষ, কোভিড এর সময় ডাক্তার হিসাবে আসলে কথা বলা শুরু করা, এবং দি পারসন অর দি, মানে আমি যদি অ্যাজ এ হোল একটা ক্যারেক্টার বলি, ক্যারেক্টার ইজ বিল্ট ইন সোশ্যাল মিডিয়া ফার্স্ট, দেন ইট গট রিফ্লেক্টেড ইন দি রিয়েল লাইফ গ্রাউন্ড। এবং এই ক্যারেক্টারটার ট্রানজিশনটাও খুব সুন্দর, মানে প্রথমে একজন ইন্ডিভিজুয়াল, সেখান থেকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সেখান থেকে আবার একজন ইন্ডিভিজুয়াল রিফর্মিস্ট। সো দি ট্রানজিশন শি ওয়েন্ট থ্রু, এটা পার্সোনাল ট্রানজিশন, কিন্তু ট্রানজিশনটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট হয়েছে, তারপরে ইট গট ইনটু দি কনস্টিটুয়েন্সি ইন দি লোকালিটি। এবং মানে উনি এই জায়গা থেকেই বড় হয়েছেন, কিন্তু তখন ওনাকে কেউ চিনত না অ্যাজ এ পলিটিশিয়ান, বিকজ ডাক্তার ছিল, ঢাকা মেডিকেলে পড়েছেন, সো মোর লাইক মানে ভালো ছাত্রী হিসাবে যতটুকু যা হওয়ার সেই অনুযায়ী গেছে। কিন্তু উনি কিন্তু প্রথমে তৈরি হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তারপরে সেটা তার রিয়েলিটিতে আসলে আমাদের রিফ্লেকশন হয়েছে। তো ব্যাপারটা শুধু মানে বট আদার্স বা একই কথা বারবার বলা না, আপনার ইমপ্রেশন যে কোনোভাবেই হোক, আপনি যদি আসলে সোশ্যাল মিডিয়াতে বিল্ড করেন, এটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন অন দি গ্রাউন্ড, এবং এটা মানে ভালোভাবেও আসলে করা সম্ভব। এবং আই থিঙ্ক মানে প্রিন্সিপালি একটা স্ট্যান্ড নিয়ে, আমি বলছি না ওনার স্ট্যান্ড কারেক্ট না, দি ভোটার্স উইল ডিসাইড যে ওনার স্ট্যান্ড কারেক্ট কি কারেক্ট না, বা ওনাকে কে পছন্দ করবে করবে না, কিন্তু ওনার এই যে ট্রানজিশনটা শুরু হওয়া হচ্ছে গিয়ে অ্যাজ এ ডক্টর, দেন এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, সেখান থেকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে হচ্ছে গিয়ে মানে ইলেকশন করা, এই পুরা জিনিসটা কিন্তু আপনি যেই কথাটা বললেন যে ফ্রম সোশ্যাল মিডিয়া টু দি গ্রাউন্ড, আই থিঙ্ক is a very good example of মানে আপনার কথাটা রাইট। আবার আমি সেইং যে আমি এই যে সম্পূরক প্রশ্নের মতোই যে তাসনিম যারা আমাদের এই প্ল্যাটফর্মগুলোকে কতটুকু সিরিয়াসলি নিয়েছে বলে আপনি মনে করেন, বা এক্সপিরিয়েন্স বা আমাদের সাথে এঙ্গেজমেন্ট? আচ্ছা, এমনি আমাদের আসলে ওনার সাথে মানে উই ওয়ার্ক ভেরি ক্লোজলি, এবং পার্টিকুলারলি উনি যখন স্বতন্ত্র হিসাবে আসলে when she started working, then we had the opportunity to work very closely together with her. এবং ওনার যেমন এই যে পোস্টারের আইডিয়াটা, যে প্রেসক্রিপশনের মতো করে যে রোগীর নাম ঢাকা নয়, সেখান থেকে এই জিনিসগুলোও কিন্তু আসলে এসেছে মানুষের কথা থেকেই। যে ওনাকে একজন কেউ বলেছে যে আমাদের এই এলাকাটাকে তুমি সুস্থ করে দাও বলে একজন হচ্ছে গিয়ে অন গ্রাউন্ড বলেছেন, সেখান থেকে দি আইডিয়া গট ফর্ম, এবং সেই আইডিয়া থেকেই আসলে এই পোস্টারটা আসলে শুরু। তো উনি এমন একজন মানুষ যিনি আশেপাশে মানুষ যা বলছে তার সবই আসলে শোনেন, এবং সেটা ওনার সোশ্যাল মিডিয়াতেও মানুষ খুব অ্যাক্টিভলি ওনাকে সাজেশন দেন এবং কথাবার্তা বলেন। তো ওনার আসলে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স এক্স্যাক্টলি টেলস এলাকার মানুষ কি চায়, মানুষ আসলে কোন জিনিস পছন্দ করছে, কোন জিনিস পছন্দ করছে না, তার প্রত্যেকটা জিনিস আসলে এখান থেকে শুনে আমার মনে হয় উনি খুব সুন্দরভাবে এক্সিকিউট করছেন। এবং ওনার এলাকাটা আসলে ইটস ইভেন মোর ইন্টারেস্টিং, বিকজ আমার কাছে মনে হয় যে পুরা বাংলাদেশ যদি আসলে ঢাকা 9-এর মতো ইলেকশনের মানে পরিবেশ হতো, তাহলে আসলে ইট উড হ্যাভ বিন এ ভেরি ডিফারেন্ট সিনারিও। এখানে বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট, উনিও কিন্তু বেশ ভালো, উনি কিন্তু মানে কোনো গন্ডগোল করেন না, বরঞ্চ তাসনিম জারাকে যথেষ্ট পরিমাণে ফ্যাসিলিটেট করছেন। ওনার সাথে আমরা কাজ করি না, আমরা কাজ করি তাসনিম জারার সাথে, কিন্তু ওভারঅল পরিবেশটা খুব সুন্দর, মানে একজন আরেকজনকে সহযোগিতা করা এবং ফ্যাসিলিটেট করা। এবং তাসনিম জারা পার্টিকুলারলি হচ্ছে গিয়ে
এই যে প্রত্যেকটা মানুষের কথা শুনে শুনে যে ওনার ক্যাম্পেইন, এবং ওনার ক্যাম্পেইনটাও কিন্তু শুরু হয়েছিল কি আপনি যেটা বললেন যে ফ্রম ডিজিটাল মিডিয়া টু দি গ্রাউন্ড। এরপরে জিনিসটা হয়েছে কি উনি এবার মাঠে যান, কথা বলেন, সেইটার ভিডিও হয়, বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন হয়, ডিজিটাল মিডিয়াতে এসে পোস্ট করা হয়। সো নাও এটা একটা লুপ, ফিডব্যাক লুপের মতো হচ্ছে কি আসলে ঘুরছে। তো ফাইনালি আমি জানি না ভোটার আউটকাম কি হবে, কিন্তু প্রপারলি শোনা, শুনে অ্যাক্ট করা, আবার সেটাকে থ্রো করা হচ্ছে টু দি কমিউনিটি, আবার শোনা, এই যে সাইকেলটা, এই সাইকেলটা মানে আমরা বলবো যে দিস ইজ ওয়ান মানে কনস্টিটিউয়েন্সি, এবং এটা ওয়ান এরিয়া যেই জায়গাতে মানে এটা খুব সুন্দরভাবে এক্সিকিউটেড। এবং এই মানে এটা থেকে জাস্ট চট করে মনে হলো, আপনি এত সুন্দর করে বলছিলেন, চট করে মনে হলো যে যদি এমন বাংলাদেশ হতো যে বাংলাদেশে প্রত্যেক কনস্টিটিউয়েন্সির একটা করে ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে এবং হুএভার যেই জিতে আসছে সেই এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করছে রেস্ট অফ দ্য টাইম, তাহলে কিন্তু এই যে ডিসকানেক্টেড লিডার ভার্সেস খুবই কমিউনিটি ড্রিভেন কানেক্টেড লিডারশিপ, বিকজ একটা লিডারের পক্ষে একটা কনস্টিটিউয়েন্সির ভিতরে 1.5 লক্ষ মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা সহজ নয়। কিন্তু যদি সে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে এইভাবে ব্যবহার করতে পারে ফ্রম দিস কেস, তাহলে কিন্তু সে ন্যারেটিভটাকে, যেমন তার নিজের ন্যারেটিভ যেরকম তার কনস্টিটিউয়েন্সিকে সে দিতে পারে এবং ওখান থেকে কি তার চাওয়া সে নিতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেককে ওখানে কানেক্ট করতে পারে তার কনস্টিটিউয়েন্সির ভিতরে। ইন্টারেস্টিং। সো আমরা যদি এই তাসনিম জারার এক্সাম্পলের মতো ধরেন আরেকটু আমাদের সেন্ট্রাল ঢাকা বা বিভাগীয় শহরের বাইরে যদি আমরা আরেকটা এক্সাম্পল চাই যার সাথে আমাদের ইন্টারাকশন বা যিনি ইলেকশন করছেন সামথিং, তাসনিম জারা ইজ এক্সেপশনাল কেস বিকজ তার ব্র্যান্ডিং এবং ভিজিবিলিটি আগে থেকেই বিল্ড আপ বাই হার ওন ক্রেডিবল সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন যেটা এটা না, এরকম কেস না। আচ্ছা, আমরা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। অনিন্দ ইসলাম অমিত ভাই, উনি অনিন্দ ইসলাম অমিত, উনি কোন আসলে? উনি হচ্ছে যশোর 3 থেকে হচ্ছে গিয়ে ইলেকশন করছেন, কিন্তু উনি মানে দক্ষিণ বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমন্বয়ক হিসাবে হচ্ছে গিয়ে আছেন, এবং উনি বিএনপির মানে নেতা তরিকুল ইসলাম সাহেবের ছেলে। তো ওকে, আপনি যদি আসলে একরকম ভাবে চিন্তা করেন দি আদার এক্সট্রিম অফ তাসনিম জারা, তো মানে উনি হি হ্যাজ এ পলিটিক্যাল হেরিটেজ, মানে ফ্যামিলি থেকে হচ্ছে গিয়ে আসছে, এবং প্রপারলি একটা বড় রিজিয়নের একটা বড় দলের হচ্ছে গিয়ে আসলে সমন্বয়ক, এবং উনি একদমই মানে মানুষের সাথে যাকে বলে যে খুবই ক্লোজলি কানেক্টেড, মানে উনি হয়তোবা মানে উনার কনস্টিটিউয়েন্সির অধিকাংশ মানুষকে বাই নেইনি, হয়তো মানে সিগনিফিক্যান্ট মানুষকে আসলে চিনেন। তো উনার আসলে মাঠের প্রেজেন্স ইজ সিগনিফিক্যান্টলি মানে বড়, এবং উনি সোশ্যাল মিডিয়াতেও আসলে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ। মানে উনি আমাদের অনেক ডেটা, আমাদের সাথে বেশ কিছু জিনিস আমরা ওনার সাথে কাজ করি এবং শেয়ার করি। ব্যাপারটা এরকম না যে আমরা যে ওনাকে অনেক কিছু করে দিয়েছি, তা না। হি ওয়াজ অলরেডি পপুলার, মানে ব্যাপারটা মানে উনি পপুলার এবং ওনার কমিউনিকেশন সবকিছু আসলে খুবই ভালো, নিজে সোশ্যাল মিডিয়া ম্যানেজও করতেন। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা শুরু হলো যখন, তখন হি ওয়াজ এক্সট্রিমলি পপুলার। তারপরে একটা সময়ে যেটা হয় যে যখন ইলেকশন শুরু হয়, মানুষ বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে, এবং মাঠ এবং সোশ্যাল মিডিয়া সবকিছু মিলায় একটা সময় একটু হালকা ডিক্লাইনিং একটা জিনিস শুরু হয়। অমিত ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে যে উনি মাঠে খুবই স্ট্রং, মাঠকে উনি আসলে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন। আর তাসনিম জারার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে উনি সোশ্যাল মিডিয়া থেকে আসলে মাঠে গেছে। একদম একদম ঠিক। আমি এই প্রসঙ্গে একটা মানে ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাই আপনার কাছে, এবং আপনি রাইট পারসন এটা উত্তর দেওয়ার জন্য। সেটা হচ্ছে, যখন আমরা সেন্টিমেন্টালিস্ট নিয়ে আসলাম, আমি পার্টিকুলারলি অ্যাজ এ স্ক্রিন ফেস হিসেবে, পরবর্তীতে আমাকে প্রচুর এটা শুনতে হয়েছে, এবং আমাদের পুরো টিমকেই বিভিন্ন সময়তে শুনতে হয়েছে যে ভাই, এই যে আপনি কনস্টিটিউয়েন্সির ভেতরের লোকের কথা বলতেছেন, কিভাবে বুঝলেন যে এই ইন্টারাকশনটা উনি করতেছেন? উনি তো ঢাকার লোক, উনি নীলফামারীর হয়ে ইন্টারাক্ট করতে পারে, উনি তো ঢাকার লোক, উনি বরিশালেও ইন্টারাক্ট করতেছে, কথা। তো ইনি তো ভোটার না, এটা দিয়ে তো আপনি কিভাবে এটা মাপছেন? আপনি কি আইপি অ্যাড্রেস ট্র্যাক করছেন, বা আপনি কি জিপিএস ট্র্যাক করেন যে কে কোথায় দিচ্ছে? সো এইটার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন যে আসলে এইটা নিয়ে এক্সপেরিয়েন্স আমাদেরকে কি, বা এইটাকে আমরা কিভাবে দেখছি আমাদের লার্নিং এর জায়গা থেকে। আচ্ছা,
এটা আসলে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং এটা সবাই করে কম রাইট বেশি, হ্যাঁ? রাইট 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 এবং এই যে দুইটা প্রশ্ন মানে বাংলাদেশের মানুষ আসলে খুব মানে আমি বলবো যে একটা ইউনিক, মানে ওরা যে কোনো সমস্যার কথা বলে না, সাথে একটা সমাধানও দিয়ে দেয়। এবং সবার সমাধান হচ্ছে আপনি যদি জিও ফেন্সিং করে বলতে পারেন যে এই কনস্টিটিউয়েন্সির বাইরের লাইক আপনি কাউন্ট করবেন না, তাহলেই আসলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। এই ধরনের একটা টেকনোলজি কি আসলে আছে? আচ্ছা তো মজার ব্যাপার হচ্ছে যদি আমি জিও ফেন্সিং দিয়ে করতেও পারতাম তাইলেও আসলে সমস্যাটার সমাধান হইতো না। আচ্ছা কেন হইতো না দেখেন, কারণ আপনি যেমন বলছেন যে যিনি লাইক দিয়েছেন উনি কি ওই এলাকারই কিনা, আবার ঢাকায় বসে আমি কিন্তু বগুড়ার ভোটারও হইতে পারি। হতে পারি সো কাজেই আমি ঢাকায় বসে বগুড়ার একজন ক্যান্ডিডেট যাকে আমি আসলে ভোটটা দিব তার সাথে আমি এনগেজড হব। সো জিও ফেন্সিং, আইপি অ্যাড্রেস ট্র্যাকিং ইজ নট গোয়িং টু বি সলভিং দি প্রবলেম। রাইট সো প্রথম কথা, ইভেন ইফ দেয়ার ওয়াজ এ টেকনোলজি টু আইডেন্টিফাই দিস থিং, এইটা আসলে এই সমস্যার সমাধান করতো না। কারণ কনস্টিটিউয়েন্সির বাইরের লোক ওইখানকার ভোটার হইতে পারে, আবার ভিতরে যে আছে সেও ওইখানকার ভোটার নাও হইতে পারে। কাজেই জিও ফেন্সিং টেকনোলজি ইজ নট রিয়েলি দি সলিউশন টু ইট। ইটস অল অ্যাবাউট ওই ক্যান্ডিডেটের ব্যাপারে যিনি ইন্টারেস্টেড এবং এটাকে যতটুকু শার্পার করা যায় ওই জায়গায় নেয়। তো টেকনোলজিক্যালি এটা আসলে সমাধানের সম্ভব না, এবং এটা টেকনোলজি থাকলেও মানে সমাধান হইতো না। রাইট তো এটার একটা গল্প বলি, তাইলে হচ্ছে আপনি আরো ভালো ধরতে পারবেন যে এটার আসলে ক্লাসিক প্রবলেমটা কত দূর আসলে যেতে পারে। ডক্টর জাহিদ উনি হচ্ছেন মানে খালেদা জিয়ার ফিজিশিয়ান ছিলেন এবং দীর্ঘদিন উনি ওনার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন, এবং উনি হচ্ছে দিনাজপুর 6 হচ্ছে গিয়ে উনার মানে উনি আই থিঙ্ক নির্বাচনে লড়ছেন বিএনপি থেকে। আচ্ছা এখন দেখেন ওনাকে মনে হয় সারা পৃথিবী থেকে সবাই ফলো করে যে কখন আপডেট জানার জন্য, এবং দীর্ঘদিন হচ্ছে গিয়ে ওনাকে ফলো করছে খালেদা জিয়ার হচ্ছে গিয়ে আপডেট জানার জন্য। রাইট এখন উনি যখন নির্বাচন করছেন ওনার পেজটা আসলে একদমই নির্বাচনী সেন্টিমেন্ট রিপ্রেজেন্টেটিভ না, কারণ অনেকে হয়তো বা মানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হইতে পারেন, এবং অবশ্যই দিনাজপুর 6 ভোটার না সংখ্যা প্রচুর ওনার ফলোয়ারের, রাইট, কারণ উনি এমন একজনকে রিপ্রেজেন্ট করছেন যিনি ন্যাশনাল লিডার। ন্যাশনাল লিডারের ওই রেশ ধরে উনাকে আসলে সবাই রিচ করতেছে, নট নেসেসারিলি কনস্টিটিউয়েন্সি স্পেসিফিক। প্লাস ওনার ওইখানকার আপডেটস আর ভেরি ডিফারেন্ট, মানে এইটা আসলে ওই এলাকার উন্নয়ন আদার্স তার সাথে আসলে সম্পৃক্ত না। রাইট, তো তখন ওনার যারা আসলে ক্যাম্পেইন ম্যানেজার্স এবং সবাই ওনারা খুব ইন্টেলিজেন্টলি যেই কাজটা করলেন, ওনারা আরেকটা নতুন পেজ খুললেন, খুলে যেইটাকে ওই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির জন্য আলাদা করে ফোকাস করে ইলেকশনের জন্য হচ্ছে আসলে তৈরি করলেন। এবং অ্যাকচুয়ালি দিনাজপুর 6 ইজ এ ভেরি ইন্টারেস্টিং কেস স্টাডি। কেন? কারণ ওই আসনে আসলে সবসময় বিএনপি জোট হিসাবে আসলে লাস্ট ইলেকশন করেছে, যেখানে বিএনপির মানুষ মার্কা হিসাবে চিনে দাঁড়িপাল্লা। So it's very interesting. Wow. So কাজী এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে মানে there can always be a problem, but how do you solve it? তো ওনার ক্যাম্পেইন টিম ইজ অ্যামেজিং, এবং কথা হচ্ছে যে এই যে ওনারা এই আলাদা একটা পেজ খুলে ফেলা আমাদের জন্য খুব লাভ হয়েছে। আমাদের অ্যানালিসিস ইজ ভেরি অ্যাকিউরেট বিকজ অফ দিস হচ্ছে গিয়ে আলাদা মানে ব্যাপার। বাট আপনি যেই প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আসলে কোনো টেকনোলজিক্যাল সমাধান নেই, কিন্তু দেখেন সমাধানটা কিন্তু খুবই ছোট। ঠিক আছে, আলাদা একটা পেজ খুলে ফেলি, ওইটার মধ্যে খালি ওইটা নিয়েই কথা বলবো, ওইখানেই বাকি সবাইকে এনগেজ করবো। ঠিক আছে, তো এখন মানে এটা হচ্ছে আসলে মানে সিচুয়েশন বুঝে, টেকনোলজি তো ব্যবহারের জিনিস। টেকনোলজি আমার এই কাজটা করতে পারে না চিন্তা করে, ধরেন আমি আসলে চিন্তা করতেছি যে আমার হাতের কাছে সুন্দর সুইচ নাই, আরামে সুইচ টিপ দিলে বাতি জ্বলে না দেখে আমি অন্ধকার ঘরে থাকবো। রাইট, সুন্দর বলছেন। কিন্তু এই যে অন্ধকার ঘরে থাকা, আমি আমাদের এবারের এই পর্বের শেষ অংশে যদি জানতে চাই যে এত বড় আলো জ্বালবার পরেও মানুষজন বলতে পলিটিক্যাল পার্টিস, আমি যদি বলি টু বি ফ্র্যাঙ্ক, যে পলিটিক্যাল পার্টিরা এটাকে কেন নিল না। মানে আমি যদি আজকে পলিটিক্যাল পার্টির একজন ডিসিশন মেকার হইতাম, আই উড ডেফিনেটলি, যেখানে আমার ভোটারের একটা সিগনিফিকেন্ট পোর্শন জেনজি, যেখানে বাংলাদেশে ইন্টারনেট এক্সপোজার প্রায় 10 কোটির ওপরে, সেখানে আমি এইরকম একটা বড় প্ল্যাটফর্ম, এরকম একটা রেডি প্রোডাক্ট পাবার পরেও পলিটিক্যালি আমি আমার ইলেকশন ক্যাম্পেইনকে অপারেট করার জন্য এই ধরনের কানেক্টিং উইথ দ্য কমিউনিটিস এই জায়গাটাকে মিস করব কেন? কিন্তু তারপরেও কেন হলো না, বা কেন পলিটিক্যাল পার্টিস এটাকে নিল না? আচ্ছা, উত্তরটার কয়েকটা ভাগ আছে। তো প্রথম অবস্থাতে আমাদের যেহেতু একটা কনজিউমার প্রোডাক্ট আছে, তো ক্যান্ডিডেট এবং অনেক ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির অ্যানালিস্টের জন্য
ওইটাই একটা মোটামুটি ভালো ধারণা দেয়। তো পলিটিক্যাল পার্টির আসলে এর বাইরে কি দরকার? পলিটিক্যাল পার্টির এর বাইরে দরকার হচ্ছে ন্যাশনালি আমি কোথায় ভালো না, এবং হচ্ছে গিয়ে আমি কিছু সিট তো আমি আসলে জিতবই যাই হোক না কেন, ঠিক আছে, Confidence-এর জায়গা থেকে। হ্যাঁ, আর কিছু সিট আছে আমি যাই করি না কেন জিতবো না। তো মূলত আমার দরকার হচ্ছে মাঝখানের সিট গুলাকে নিয়ে Right. আসলে কাজ করা। সুইং সিটস এন্ড গ্রে পয়েন্ট যেটা হ্যাঁ, আছে ওগুলো। এখন এই যে পুরা কাজটা করা, এটা হচ্ছে একটা ফ্রম এ মোর টেকনিক্যাল অ্যানালিসিস পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে উই ক্যান অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে কি, যে আমি আসলে এই টুলটাকে ব্যবহার করব মানুষের সাথে কানেক্ট করার জন্য। আমার ম্যানিফেস্টো কি হবে, আমি আসলে কি বলবো। তো যেটা আপনি বললেন যে নিল না, তো আমাদের যে কনজিউমার ভার্সনটা আছে ওইখানে কিন্তু আমরা ন্যাশনাল ইস্যু প্রায়োরিটি আসলে বলে দেই, এবং আমরা কিছু দল মানে ইনফ্যাক্ট আপনি যদি ম্যানিফেস্টোগুলোকে একটু দেখেন তাহলে অনেক ম্যানিফেস্টোতেই কিন্তু আপনি এক্সাক্ট রিফ্লেকশন পাবেন যে আমাদের যে প্রায়োরিটি ইস্যুগুলো আসলে আছে সেই ইস্যুগুলোকে নিয়েই তাদের ম্যানিফেস্টো হচ্ছে কি আসলে হচ্ছে। এবং ধরেন এখন হয়তোবা আমরা বলতে পারি যে ওইটা ভালো কানেক্ট করেছে মানুষের সাথে, Right. মানে যাদেরকে কেউ কোনোদিন ভাবে নাই যে তারা অনেক কিছু হতে পারে, এখন কিন্তু তারাও স্বপ্ন দেখছে যে তারা আসলে ক্ষমতায় যেতে পারেন। তো কাজেই যেটা বলছেন যে পার্টিরা কেন ইউজ করে নাই, ইনস্টিটিউশনালি হয়তোবা তারা করে নাই, বা হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনালি এই যে স্ট্র্যাটেজিক পজিশনিং হয়তোবা ওই সেট আপটাও নাই। কারণ আমি জানি না, মানে আপনি যখন পার্টি লিডারশিপে থাকেন আপনি তো আসলে কাউকে বলবেন না যে ওই আসলে তুমি জিতবা না, তোমাকে তো এটা হয়তোবা বলা সম্ভব না। মানে আই এম নট এ পলিটিক্যাল পার্সন এবং আমি এই ধরনের পার্টি লিড করি না, কিন্তু হয়তোবা লিডারশিপে থাকলে আমাকে তো হয়তোবা একটা গার্জিয়ান সুলভ মানে রোল প্লে করতে হয়। তো আমি আসলে কাউকে বলবো না তো যে ওই আসলে ভাই হবে না তোমার, তো এত কষ্ট করো না। তো ওই কারণেও হয়তোবা তারা নেয় নাই, কে কোন কারণে নেয় নাই আমি জানি না, কিন্তু আবার অনেক জায়গায় তারা ব্যবহার করেছে, এটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। আর ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট লেভেলে তো আমরা আসলে কাজ করছি। রাইট। আর আমি মনে করি যে সবচেয়ে বড় লার্নিং পয়েন্ট যেটা আপনি বলছিলেন রিয়েলি ইন্সপায়ারিং, একটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি এটা মানে পালস টুডে, শেয়ার টুডে বা এটার ওনার কমিউনিটির জন্য বিজনেস ভায়াবিলিটি এবং এর জায়গা থেকে একেবারে বিশাল প্রফিটিং কিছু না হলেও এই বছর যেটা হয়েছে সেটা হচ্ছে এটা ন্যারেটিভটাকে তারা এন্ডোর্স করেছে তাদের ম্যানিফেস্টোতে, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যেটা আপনি বললেন। এক, দুই নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে নতুন যাত্রার শুরু হিসেবে ভাবি, যে বাংলাদেশের বড় ন্যাশনাল ইলেকশনে আমরা এই বছর প্রথমবার ইতিহাসে আমরা এটা করলাম, সেক্ষেত্রে পরবর্তী ইলেকশনগুলোতে ডেফিনেটলি, এবং কোনো ক্ষেত্রে হয়তো এরপরে আমাদের যে লোকাল লেভেলের যে ইলেকশনগুলো আছে, হ্যাঁ, লোকাল গভর্নমেন্টের টেরিটরির ভেতরে যে ইলেকশনগুলো, সেখানেও যখন আমরা ওইভাবে প্রার্থী দিচ্ছি বা দেবে যারা, তখন তারা হয়তো এই টেকনিকটাকে, এই টুলটাকে দেখতে পারে যে একজন মানুষের ইমেজিং কেমন, এবং সেটা পাবলিক ডোমেনে কেমন চেক করার থেকে কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ন্যারেটিভস একটা ইন্টেল হিসেবেও কাজ করতে পারে ভবিষ্যতে। সো সেই জায়গাগুলোতেও একটা বড় লার্নিং এর জায়গা তৈরি হয়েছে। আই থিঙ্ক সব থেকে বড় যেই জায়গাতে ইমিডিয়েটলি আমার ধারণা সবাই এটাকে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে আমাদের দেশে মানুষ যখন আমরা কথা বলি, হ্যাঁ, সেই কথাটা শোনার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার এটা আসলে একটা ভালো কনডুইট। যেমন ধরেন আমি জাস্ট হাইপোথেটিক্যালি যদি আসলে বলি যে আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে, এর আগে কোটা আন্দোলন হয়েছে, হয়তোবা এই ধরনের একটা লিসেনিং টুল যদি প্রপারলি পাবলিকলি অ্যাভেলেবেল থাকতো, মানে জাস্ট চিন্তা করেন আমাদের বিডি ইলেকশন বা শেয়ার টুডে, পালস টুডে, প্রতিটা প্ল্যাটফর্ম যদি পাবলিকলি অ্যাভেলেবেল থাকতো, তাহলে কিন্তু আমি বলবো যে ইনফরমেশন গ্যাপ হওয়ার কোনো সুযোগ আসলে থাকতো না। মানে আমরা বলছি, মানুষ কি বলছে সবাই দেখতে পাচ্ছে, এরপরেও যদি সরকার না দেখতে চায় সেটা আসলে ওনাদের জন্য সবসময় আসলে ডিনাই করা সম্ভব না। মানে অন্তত এটা আসলে সরকারকে একটা, সরকার না, যে কোনো অথরিটিকে একটা অ্যাকাউন্টেবল জায়গায় আসলে নিয়ে যায়। তো আসলে ইনফরমেশন অ্যান্ড অ্যাগ্রিগেটেড ইনফরমেশন, এবং যেই জায়গাতে আইডেন্টিটি আনডিসক্লোজড ইনফরমেশন, মানে এখানে কিন্তু যখন আমি বলছি মানুষ এই ইস্যুতে সোচ্চার, আমি কিন্তু বলছি না কে সোচ্চার। সো কাজেই পাবলিক মানে ওই যে অ্যানোনিমিটিটা আসলে মেইনটেইনড হচ্ছে। সো আপনি আসলে কাউকে পার্সোনালি যে ধরতেও পারছেন না। তো আই থিঙ্ক দ্যাট ইজ দি বিউটি অফ দিস প্ল্যাটফর্ম, যে শেয়ার টুডে আপনাকে এক্স্যাক্টলি যা শোনা দরকার, কোন ম্যাগনিটিউডে শোনা দরকার সেটা বলছে, এবং কে বলছে সেটাকে পয়েন্ট আউট না করে। রাইট। তো পার্সোনাল সেফটি, পার্সোনাল ডেটা প্রোটেকশন, পার্সোনাল আইডেন্টিটিকে মানে
ডিসক্লোজ না করে আমার কথা আমি আসলে অথরিটিকে শোনাতে পারছি। আই থিঙ্ক দ্যাট ইজ দি মানে বিগেস্ট অ্যাডভান্টেজ অফ হ্যাভিং দিস কাইন্ড অফ প্ল্যাটফর্ম। এবং আমি আশা করছি যে আমাদের দেশের মানুষ এবং বিভিন্ন অথরিটিজ ইভেনচুয়ালি উইল স্টার্ট লিসেনিং টু ইট, এবং যদি অথরিটি নাও করে মানুষ শোনা শুরু করলে তারা শুনতে বাধ্য হবে। যে কথাটি বললেন জুয়েল ভাই, যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশে অনেক কিছুর সংস্কার ঘটবে, এবং সবচেয়ে বড় সংস্কার হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির, এই যে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। এবং বিশ্বাস রাখি যে এইমাত্র যে উদাহরণটি দিলেন, যে পাবলিক ডোমেনে যদি এরকম অংশগ্রহণের সুযোগ থাকতো, তাহলে কিন্তু নেতা এবং রাজনৈতিক দল তাদের যে ম্যানিফেস্টো এবং তারপরে তাদের যে নতুন বাংলাদেশ গড়ার যে কৌশলগত অবস্থান এবং এগিয়ে চলা, সেখানে মানুষ কি ভাবছে, মানুষ তাদের এই প্রত্যেকটা সিদ্ধান্তকে, প্রত্যেকটা কার্যক্রমকে কিভাবে দেখছে, সেটার সাথে একটা চমৎকার সংযোগ রাখা সম্ভব হবে। এবং তার জন্যও এই শেয়ার টুডে প্ল্যাটফর্ম ভবিষ্যতের জন্য একটা দারুণ টুল হয়ে রইল। তো দর্শক, আমরা তো নির্বাচনের অনেক 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 দ্বার প্রান্তে দাঁড়িয়ে, একদমই নির্বাচন আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে, আর আমাদের একটা এপিসোড আছে। সেই এপিসোডটা হচ্ছে যে কে জিতবে। তো সেই এপিসোড দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।